বেশ কিছু বছর আগের কথা। ভবানীপুর থেকে রাজপুর যাচ্ছি। রাজপুর মানে রাজপুর, সোনারপুর যে রাজপুর, সেই রাজপুর। ভবানীপুর থেকে বাসে করে গড়িয়া এসে গড়িয়া থেকে বাস চেঞ্জ করে রাজপুর যেতাম। যারা রুটটা জানেন তারা জানেন যে বাসটা নরেন্দ্রপুরের ওপর দিয়ে যায়। বাসে উঠেই পেছনের দিকে যে লম্বা সিট ছিল ওই বাসগুলোর লম্বা সিট থাকতো না, সেই লম্বা সিটে, লেডিস সিট, সেখানে বসলাম। বসে বেশ একটু গুছিয়ে বসে নিয়ে বাস ছেড়েছে। পাশে দেখি এক ভদ্রমহিলা, অল্প বয়সী ভদ্রমহিলা বসে আছেন, আর তার গায়ে এলিয়ে একটা বাচ্চা ছেলে বসে আছে ঠ্যাসান দিয়ে। আমি জিজ্ঞেস করলাম, আপনার ছেলে? ভদ্রমহিলা বললেন হ্যাঁ। আলাম, ওর কি শরীর খারাপ? ভদ্রমহিলা বললেন হ্যাঁ, দেখুন না, জ্বর এসছে 2-3 দিন হলো। আলাম, 2-3 দিন হলো জ্বর এসছে, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? বার করেছেন কেন? তখন ভদ্রমহিলা বললেন, আরে কি বলবো, দেখুন, ওর না স্কুল খুলে গেছে। ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়ে, ও স্কুল খুলে গেছে। ওর 2-3 দিন জ্বর। আমি বললাম জ্বরটা সারিয়ে নিয়ে যা। ও কিছুতেই শুনল না। ও বলল যে না, তুমি আমাকে স্কুলে দিয়ে এসো, আমি ওখানে ভালো হয়ে যাব। জানেন, ওর না এই পুজোর সময় জন্ডিস হয়েছিল। জন্ডিস সেরে গেছে, কিন্তু এই 2-3 দিন জ্বর হয়েছে। ওকে বারবার জোর করলাম, সবাই বাড়ির জোর করলো যে তুই জ্বরটা সারিয়ে নিয়ে যা। স্কুল খুলে গেছে তো কি, মহারাজরা কিচ্ছু বলবেন না। ও সমানে বলতে থাকলো যে শোনো, মহারাজদের মতো তুমিও অত ভালোবাসতে পারো না। তুমি আমাকে স্কুলে দিয়ে এসো, দেখবে আমি ওখানে ঠিক হয়ে যাব। ওখানে আমাকে স্কুলে দিয়ে এসো। এত জোর করলো, তাই জন্যে আমি ওকে নিয়ে আসতে বাধ্য হলাম। আমি অবাক হয়ে গেছিলাম শুনে। ভদ্রমহিলা মাথা নেড়েছিলেন হেসে। তারপরে ভদ্রমহিলা নরেন্দ্রপুরের মিশন গেটের কাছে নেমে গেছিলেন, আর আমাদের বাস চলে গেল। ঘটনাটা আমার অনেক দিন মনের অতলে চাপা পড়েছিল, কিন্তু এই কদিন যে সোশ্যাল সাইটে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের নিয়ে এত কুরুচিকর মন্তব্য মেলাইন করার চেষ্টা অযথা, তার ঝড় উঠে গেছে। তাই জন্যে হঠাৎ না সেই ঘটনাটা মনে পড়ে গেল। সম্প্রতি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র দীপ্তাংশুর অকালে চলে যাওয়াটা খুব আঘাত দিয়ে গেছে, নাড়িয়ে দিয়ে গেছে। কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না দীপ্তাংশুর এই চলে যাওয়াটা। সত্য নিশ্চয়ই উদ্ঘাটিত হবে। দীপ্তাংশুর প্রতি আমাদের শ্রদ্ধা, দীপ্তাংশুর পরিবারের প্রতি সমবেদনা। সত্যি তাদের কিভাবে সামনের দিনগুলো তারা এগিয়ে নিয়ে যাবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর নিশ্চয়ই তাদের শক্তি দেবেন। কিন্তু এই যে সোশ্যাল সাইটে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, রামকৃষ্ণ মিশন এদের অযথা মেলাইন করা, উত্ত্যক্ত করা, বাজে পোস্ট করা, বাজে ভিডিও বানানো, এইগুলো একদম মেনে নেওয়া যায় না। যারা এগুলো করছেন তারা কি বুঝতে পারছেন না মিশনের সাধুরা চুপ করে আছেন বলে তাদের ভেতরটাও যে কতটা আঘাতপ্রাপ্ত হয়েছে সেটা আপনাদের বোধগম্য হচ্ছে না। আপনারা কি পারবেন তাদের মতো ঘর বাড়ি ছেড়ে এইভাবে নিঃস্বার্থ সেবা করে যাওয়ার? পারবেন আপনারা যে অন্যের ছেলেদের এই রকম পরম যত্নে মানুষ করে তোলার? দেখছিলাম আমি অ্যালুমনাই লিস্টটা। ওরে বাবা, এ তো তারকা খচিত। সুন্দর বটে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত। সমস্ত স্ফেয়ারে
একদম টপে বসে আছে নরেন্দ্রপুরের ছেলেরা। যেমন ধরুন, অল ইন্ডিয়া আইআইটি জয়েন্টে ফার্স্ট র্যাঙ্ক করেছিলেন মিস্টার পাণ্ডুরঙ্গ নায়ক। তিনি এখন ভিপি গুগল। বিবেক দেবরায়, যিনি প্রাইম মিনিস্টার মোদির ইকোনমিক অ্যাডভাইসারি কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। মিস্টার ডক্টর পূর্ণেন্দু চ্যাটার্জি একজন কত বড় বিজনেসম্যান। কার নাম বলবো, কত যে আছে। সিলিকন ভ্যালিতে তো কত বড় বড় নরেন্দ্রপুরের থেকে পাস আউট ইঞ্জিনিয়ার, তারা ওখানে এখন এন্টারপ্রেনার হয়েছেন। কৌশিক গাঙ্গুলি, চন্দ্রিল ভট্টাচার্য, সবার নাম করে শেষ করা যাবে না, আর সবার নাম লেখাও নেই। কারা তাদের তৈরি করেছেন? নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন তাদের তৈরি করেছে। সেই পরম্পরা সেই স্বামী লোকেশ্বরানন্দজির সময় থেকে আজকে শাস্ত্রজ্ঞানন্দজির সময় পর্যন্ত সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এইবারের হাই সেকেন্ডারির রেজাল্ট খেয়াল করেছেন তো? 1 থেকে 10 পর্যন্ত সবাই নরেন্দ্রপুরের ছাত্র। যারা এইসব পোস্ট করছেন, ভিডিও করছেন, তারা একটু বলবেন তো তাদের আমাদের সমাজের প্রতি কতটা অবদান। জানেন, আমি কদিন খুব ডিপলি দেখছিলাম যে কারা এইসব পোস্টগুলো করেছে। আমি তাদের পেজে গিয়ে দেখেছি। আমি আপনাদের অনেক নতুন তথ্য দেব, হয়তো আপনারা সেগুলো ভাবেনওনি। এই ভিডিওটা আমি সেই জন্যেই করেছি। এই ভিডিওটা আমি সময় নিয়ে করেছি। এই ভিডিওটা কয়েকটা পার্টে ভাঙা আছে। এর পরের পার্টটা আমি শোনাবো পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের একজন স্টুডেন্ট, তার কি বক্তব্য সেখানকার সন্ন্যাসী মহারাজদের সম্বন্ধে। তার পরের পার্টে শোনাবো 34 বছরের অপশাসনের হোতা, শিক্ষা, চাকরি লাটে তুলে দেওয়া, স্বাস্থ্য লাটে তুলে দেওয়া ভামেরা বা গন্ধগোকুল অনেকে বলে, তারা বারে বারে রামকৃষ্ণ মিশনের কাছে হেরে গেছে, তাও পেছনে লাগতে কসুর করছে না। সেই হেরে যাওয়ার গল্পগুলোও বলবো, আর সেই সাথে দেখাবো আমি নরেন্দ্রপুরের যারা প্রাক্তনী তাদের ওয়াল থেকে 1970-তে কীভাবে মহারাজদের সাথে ছাত্রেরা একযোগে নরেন্দ্রপুরকে বাঁচিয়ে রেখেছিল। যখন 4th ক্লাস স্টাফেরা স্ট্রাইক করেছিল, অশিক্ষক কর্মচারীরা, 1970, গুগল ঘেটে দেখবেন তখন কারা ছিল। এরপরে আর একটা খবর দিলে তো আপনারা চমকে যাবেন, যে এই যে পোস্ট করা, ভিডিও করা, ইউপির কবরে চলে যাওয়া এক রাজনৈতিক দল, লাল টুপি পরে টুনটুনির মতো ঘোরাফেরা করে কয়েকজন নিয়ে, সেই বহুজন সমাজবাদী পার্টি, তারাও এর মধ্যে রয়েছে। সেই খবরটাও আমি দেব। বললাম না, সব যারা করেছে তাদের পেজে গিয়ে দেখেছি। আর এরপরে আছে কিছু খুব স্বার্থান্বেষী লোক, খুব নিচু মনের লোক, যারা এই একটুও দুঃখ পায়নি। এরা কিন্তু একটুও দুঃখ পায়নি আমাদের মতো। মহারাজরাও যে মুহ্যমান, ওরা কিন্তু সেই দুঃখ পায়নি আমাদের এই দীপ্তাংশুর চলে যাওয়াতে। কিছু স্বার্থান্বেষী লোক খুব ক্ষুদ্র স্বার্থের জন্য এই রকম কমেন্ট পোস্ট করছে, তাদের ডিটেলও কিছু আমি দেব। আর তার সাথে অর্বাচীন কিছু সেলফ
প্রোক্লেমড রামকৃষ্ণ মিশনের ভক্ত বলছে, তাদের জন্যও আমি লাল বাবার একটা ঘটনা শোনাবো, শুনবেন। আরও কিছু আছে যারা সমর্পণানন্দজির ভাষায় বলতে হয় বালক বুদ্ধি, তাদের কথাও শোনাবো, তাদের পোস্ট। শেষে শোনাবো শাস্ত্রজ্ঞানন্দজির গতবারের বেলুর মঠের দুর্গাপুজোর কিছু ক্লিপিংস। সাথে থাকুন। প্রথমে আপনাদের শোনাই, আমার বাবার আন্ডারে এক ভদ্রলোক কাজ করতেন। তিনি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের পাস আউট ছিলেন। বিয়ে করে তিনি বউকে নিয়ে প্রথম পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের যার কাছে তারা মানুষ, সেই সন্ন্যাসী মহারাজ কালীপদ মহারাজ বলরাম মন্দিরে ছিলেন তখন। বাবার আন্ডারে সেই ভদ্রলোক যিনি কাজ করতেন, তিনি প্রথম বিয়ে করে বাড়িতে না ঢুকে আগে কালীপদ মহারাজকে বউ দেখাতে নিয়ে গেছেন। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করছে, কি বাড়িতে না গিয়ে আগে মহারাজের ওখানে যাওয়া? একটা মিনিমাম তো বাড়ির নিয়মকানুন আছে। সেই ভদ্রলোক বলেছিলেন, বাড়ির নিয়মকানুন যাই থাক, কালীপদ মহারাজ আমাদের বাবা মা। তখন গল্পটা শুনেছিলাম, বলেছিলেন যে যখন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে আমাদের শরীর খারাপ হতো, মহারাজ হোমিওপ্যাথি খুব ভালো করে শিখেছিলেন ওষুধ দেবেন বলে বাচ্চাদের। আবার শরীর খারাপ হলে মাথার কাছে বসে হাত বুলিয়ে দিতেন, সারা রাত মাথার কাছে বসে জপ করতেন। আবার সেই ভদ্রলোক বলেছিলেন, আমরা ভয় পেতাম রাত্রিরে ঘুমোতে, তখন মহারাজ বলতেন, ভয় কি, আমি বারান্দায় পাইচারি করছি, তোরা ঘুমো। কালীপদ মহারাজ পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে তখন ওদের হেড ছিলেন, দেখাশোনা করতেন ওদের। আর ওই ভদ্রলোক বলছেন, সারা রাত মাঝে মাঝে যখন বাথরুমে উঠতাম বা ঘুম ভেঙে যেত, দেখতাম মহারাজ সারা রাত বারান্দায় পাইচারি করছেন আর মালা জপ করছেন, আমরা নিশ্চিন্তে ঘুমোচ্ছি। তাই জন্যে বউকে নিয়ে বাড়ি না গিয়ে আগে মহারাজের কাছে গেছিলেন। বুঝতে পারছেন রামকৃষ্ণ মিশনের সাধুদের ভালোবাসা? যারা পোস্ট করছেন তাদের জিজ্ঞেস করি, পারবেন তো এই রকম ভালোবাসা দিতে? নিজের ছেলে মেয়েকেও লোকে এই রকম ভালোবাসা দিতে পারে না। ওই জন্যে যে বাচ্চা ছেলেটা বলেছে না, যে মহারাজ তোমার থেকেও বেশি ভালোবাসে মহারাজরা আমাদের, সেই জন্যে ওখানে দিয়ে যাও, স্কুলে নিয়ে যাও, আমি ভালো থাকবো। নরেন্দ্রপুরের বাচ্চাটা। এইবারে শোনাই এই 34 বছর অপশাসনের যারা কাণ্ডারি, তারা বারে বারে রামকৃষ্ণ মিশনের কাছে হেরে গেছে, তাও লজ্জা নেই। সেই ভামেরা বা লোকে গন্ধগোকুলও বলছে আজকাল, তারা দেখলাম যাদবপুর থেকে মিছিল করেছে। আচ্ছা বলুন তো, এরা শিক্ষা ব্যবস্থাকে কি করে ফেলেছিল? ইংরেজি তুলে দিয়ে আমাদের পাড়ার যে ছেলেটা মুদির দোকান চালায়, বাপি, সে আমাকে দুঃখ করে বলেছিল নিজেদের নাতি নাতনিদের লামার্সে পড়ানো আর আমাদের ইংরেজি তুলে দেওয়া। আমরা পাশ করেও ইংরেজি বলতে পারি না, লিখতে পারি না বলে, জানেন তো বৌদি, একটা চাকরি পেলাম না, মুদির দোকান করতে হলো। আবার ধরুন সেবা প্রতিষ্ঠানে এইসব গন্ধগোকুলদের জন্য ফোর্থ ক্লাস স্টাফরা স্ট্রাইক করেছিল। তখন মঠের সন্ন্যাসী ব্রহ্মচারী এরা ইউরিনাল, তারপরে পেশেন্টদের
পটি পরিষ্কার করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছে। যেমন এখন আর্জেন্টিনা মঠের মিনিস্টার ইনচার্জ ধ্রুব মহারাজ, ওই গ্রুপে ওরা ছিল তখন। ওরা সমস্ত বেড প্যান থেকে শুরু করে ইউরিনাল, বাথরুম পরিষ্কার, পেশেন্টদের সমস্ত কিছু, এই 4th ক্লাস স্টাফরা যা করতো তখন ওরা করতো, সন্ন্যাসী ব্রহ্মচারীরা। যারা এইসব ভিডিও করছে, পোস্ট বানাচ্ছে, তারা পারবে তো? তারপরেও যখন অশান্তি করেই যাচ্ছে, একে এই রকম সেবা করছে, তারপরও যখন ঝামেলা থামাচ্ছে না, তখন মঠ কর্তৃপক্ষ বলল যে ঠিক আছে, আমরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। গভর্নমেন্টকে বলল যে আপনারা চালান, আমাদের তো এতে কোনো স্বার্থ নেই, স্বামীজির ঠাকুরের সেবাভাবের জন্যই আমরা করি, আমাদের কি? অত সেবার পরও শুধু ঝামেলা পাকিয়ে যাচ্ছিল। আর যখন মঠ কর্তৃপক্ষ বলল ঠিক আছে আপনারা চালান, আমরা চলে যাচ্ছি, এটা তো আর তাদের কোনো স্বার্থ নেই, তখন এই গন্ধগোকুলের নেতারা বুঝতে পারল যে তারা তো অক্ষম, তারা তো কাজের কাজ কিছু নেই, শুধু মুখে কথা। তাহলে এই হসপিটাল যদি চালাতে না পারে সরকার, তখন লোক পেটাবে। সেই জন্যে আবারও হেরে গেল মিশনের কাছে এই ভামেরা। তবু লজ্জা নেই, আবারও মিছিল, আবারও আমাদের পশ্চিমবঙ্গ এখন একটু ঘুরে দাঁড়াচ্ছে, আবারও অসভ্যতা, শয়তানি। এই যে ধরুন মিছিল করছে, আজকে যদি নরেন্দ্রপুর বলে যে ঠিক আছে ছেড়ে দিলাম, কেউ চালাতে পারবে এই এত বড় একটা কর্মযজ্ঞ? তখন হাতে পায়ে ধরবে আবার। বারে বারে হেরে যায়, তবু ভামেদের লজ্জা হয় না। যেমন ধরুন আইলার সময় কারা ছিল? সেই সময় রামকৃষ্ণ মিশন সুন্দরবনে রিমোট এরিয়ায় নৌকো নিয়ে মহারাজরা রিলিফ দিতে গেছিল। আমি শুনেছি যে যখন রিলিফ দিতে গেছে, মায়েরা গাছের পেছন থেকে বেরিয়ে আসতে পারছে না। কেন না, গায়ে একটাও সুতো নেই। মহারাজরা গিয়ে কাপড় থেকে শুরু করে মিশনের কর্তৃপক্ষরা অ্যারেঞ্জ করেছিল, মহারাজরা তাদের প্রাণ হাতে করে নিয়ে সমস্ত রিলিফের জিনিস দিয়েছে। এখন তো এই লাস্ট যে ছিল যারা ত্রাণ নিয়ে কি হয়েছে দেখেছেন। আর তখনও সেই ভামেদের সময়ও ত্রাণ কিন্তু ঠিক জায়গায় পৌঁছতো না। ঠিক জায়গায় ত্রাণ পৌঁছে দিত রামকৃষ্ণ মিশনের সাধুরা। তারা জিজ্ঞেস করেছিল কেন সরকারি ত্রাণ পাননি? বলেছিল কোথায়, না তো কেউ তো আসেনি। এই তো ভামেদের বড় বড় কথা, কিন্তু কাজে লবডঙ্কা। এবার যে কথাটা বলবো একটু মন দিয়ে শুনবেন, শুনলে নিজেরাই অবাক হয়ে যাবেন। একটা ভিডিও, এক মহিলা ছাত্রদের ইন্টারভিউ নিয়েছে, তারপরে সেটা পোস্ট করে ফেসবুকে সাধুদের, রামকৃষ্ণ মিশনের সাধুদের, রামকৃষ্ণ মিশন সম্বন্ধে মানে নেগেটিভ কথার ছড়াছড়ি। আমি যখন এগুলো দেখি তখন সেই পেজে গিয়ে দেখি যে ব্যাপারটা কি। সেই পেজে আমি অবাক হয়ে গেছি। সেই মহিলা পেজে লিখেছে যে যাদবপুর এরিয়ায় 2029-এর ভোটের জন্য বহুজন সমাজ পার্টি ইউপির, যারা কবরের তলায় কয়েকজন মোটে লাল টুপি পরে টুনটুনির মতো সেজে ঘুরে বেড়ায়, সেই মহিলা পোস্ট করেছে সেই দলের হয়ে যে এখানে লোক নেওয়া হচ্ছে। আর এই ভিডিও করেছে কেন? যাতে তার পেজ লোকে দেখে আর এই খবরটা পেয়ে লোকে যায় টাকা রোজগারের জন্য। মনে আছে একজন খুব নাম করা অভিনেত্রী জেএনইউতে যখন গন্ডগোল হচ্ছিল, হঠাৎ চলে গিয়ে উল্টো পাল্টা কিছু বক্তব্য রেখে এসেছিল, পরে জানা গেল তার সিনেমার একটা প্রমোট করতে সে গেছে। তাহলে এরা কতটা স্বার্থপর,
মানে নিজের স্বার্থর জন্যে কতটা নামতে পারে। এই যে মহিলা ভিডিও করেছে, বাচ্চাদের ইন্টারভিউ নিয়েছে, তার কিন্তু দুঃখ হয়নি। সে কি করেছে, তার নিজের পেজ প্রমোট করেছে যে কি না সে টাকা পাচ্ছে। পশ্চিমবঙ্গে যাদের অস্তিত্ব নেই তাদের হয়ে বাঙালি মহিলা জানে যে এইরকম করলে শিক্ষা প্রতিষ্ঠানের এতে সবে পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়াতে চলেছে, বহু মানুষের ক্ষতি হবে, শিক্ষাটা ধ্বস্ত করে দিলে পুরো রাজ্যটা ধ্বস্ত হয়ে যাবে। 50 বছর ধরে যা হয়েছে, সামান্য স্বার্থের জন্য এত বড় ক্ষতি করছে। তার কিন্তু দুঃখ হয়নি। সে বাচ্চাদের ইন্টারভিউ নিয়েছে আর এটা পোস্ট করেছে যাতে তার পেজে লোকে আসে এবং দেখে যে সে বহুজন সমাজ পার্টির হয়ে লোক রিক্রুট করছে। সুতরাং কেউ কোনো ভিডিও করলে, কোনো কমেন্ট দিলে আগে সেই পেজে গিয়ে দেখতে হবে যে তার মোটিভটা কি। কারণ মানুষ এখন ভীষণ স্বার্থপর হয়ে গেছে। আর এরা কাদের আলোচনা করছে? যারা নিঃস্বার্থ হয়ে সারাটা জীবন সমাজের ভালোর জন্য দিয়ে গেল। ভাববেন। এবার বলছি কিছু অর্বাচীন খুব নিচু মনের মানুষের কথা, কতটা স্বার্থপর হয়, নিজের স্বার্থর জন্য মানুষ কতটা নামতে পারে। দেখুন, একজন এই ভিডিও পোস্ট করেছে এই মিশনের দীপ্তাংশুর ব্যাপারে, তাতে উল্টো পাল্টা নানা কথা লিখেছে মিশন সম্বন্ধে। আবারও আমি গেলাম তার ফার্স্ট কমেন্টে, তার ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখছি অথরের যেটা কমেন্ট থাকে তাতে লিখছে যে আমি না খুব বেড়ানোর ব্লগ করি, আপনারা না আমার এই চ্যানেলটা আর এই পেজটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি কমেন্ট না লিখে পারলাম না। আপনি মানুষ, আপনার একটুও তাহলে দুঃখ হয়নি? আমি লিখলাম ছি, আগে আপনি মানুষ হন। এই রকম একটা দুঃখের ব্যাপার নিয়ে ভিডিও পোস্ট করেছেন আর তাতে আপনার মোটিভ কি না সাবস্ক্রাইবার বাড়ানো? আগে মানুষ হন, তারপর আপনি মানুষকে আপনার কথা শোনাবার রিকোয়েস্ট করবেন। আর এক অর্বাচীন, সে লিখছে না নরেন্দ্রপুরে কিন্তু ভর্তি করবেন না কেউ ছেলে মেয়েদের। আলাম দেখি তো। আর লোকে মানে গালাগাল দিয়ে কমেন্ট দিয়ে শেষ করে দিয়েছেন। দেখি তো এর আবার কি ব্যাপার। ও মা, দেখি এর 189 ফলোয়ার ফেসবুক পেজে, ফেসবুকে ফলোয়ার বাড়ানোর চেষ্টা। মানে কতটা নিম্ন মনোবৃত্তির মানুষ। সামান্য ফলোয়ার বাড়ানো, এখনও তার মনিটাইজেশন হতে বহু দেরি, তাদের কিন্তু দুঃখ হয়নি। সুতরাং যেই পোস্ট দিচ্ছে তাদেরটা ধরলে চলবে না, তাদের পেজে গিয়ে দেখতে হবে তাদের আসল মোটিভটা কি। এইসব অর্বাচীন অপদার্থ এরা সমাজের শত্রু, সমাজের ভীষণ শত্রু। এদেরকে কিন্তু চিনতে হবে। এইবার আসি অপদার্থ কিছু মানুষ যারা নিজেদেরকে বলছে মিশনের ভক্ত। তাদের মধ্যে একজন খোলা চিঠি দিয়েছে। কি আবার আরেকজন ভক্ত, সে আবার অনেক মঠে ফটে যায়, ছবি দেয়, সে আবার সেটাকে শেয়ারও করেছে। কি ব্যাপার না, রামকৃষ্ণ, দেখুন একটু মন দিয়ে শুনুন, রামকৃষ্ণ মিশনের সাধুরা যেন রাগের বর্ম পরা। আমি অবাক হয়ে গেলাম যে এরা ভক্ত। রামকৃষ্ণ মিশনের সাধুদের রাগের বর্ম। আজকে আমরা এত বছর ধরে যাই,
কার নাম বলবো, কত স্নেহ পেয়েছি স্বামী অমেয়ানন্দজি, শম্ভু মহারাজ, বলরাম বাবুর নাতি, গহনানন্দজি, এখন বৈদ্যনাথানন্দজি, সুহিতানন্দজি, আবার কামারপুকুরের দীপঙ্কর মহারাজ, তারও কি চিন্তা যে জেরিকেনে জল নিয়ে গেছি, গঙ্গা জল, জেরিকেনটা আপনি নিয়ে যান, কারণ ভক্তের টাকা তো, যাতে ওটা করে আবার আনতে পারবেন, ভক্তের টাকা যাতে নষ্ট না হয় সেটা দেখব। কার নাম বলবো? আর মঠের সাধুদের ভালোবাসার কথা, স্বামী জ্যোতিরূপানন্দজির এত ভালোবাসা পেয়েছে রাশিয়ানরা যে তারা এখনও ছুটে ছুটে, উনি এখানে চলে এসছেন বেলুড়ে, তাকে দেখতে আসে, আর বছরে একবার তাকে নিয়ে যায় তাদের দেশে। উনি যেতে পারবেন না বললেও শোনে না, জোর করে নিয়ে যায়। ওদের দেশে কিন্তু বাবা মার ভালোবাসাটা তো পায় না, উনি সেই ভালোবাসা পূরণ করে দিয়েছিলেন। ভিডিওটা দিয়েছি, লাস্টে দেখে নেবেন। আর এরা বলছে মানে যে রাগী ঠাকুরের জন্মতিথিতে যখন সাধু ব্রহ্মচারীরা মঙ্গল উষা কীর্তনের সময় নাচে, আমরা দূর থেকে দেখি অনেক ভক্ত মহিলা তার মধ্যে গিয়ে নাচে। তারা জানে না মিশনের নিয়ম, যে সাধু সন্ন্যাসীর থেকে একটু মহিলাদের ডিস্টেন্স মেনটেন করতে হবে। আর এই রাগের ব্যাপারে লাল বাবার একটা ঘটনা আগে বলবো। গোমুখের যে লাল বাবা, তারপরে শ্রীমদর্শনের মাস্টার মশাই কি বলেছিলেন। আমাদের ভবানীপুরে লাল বাবা প্রত্যেক বছর আসতেন। ভবানীপুরে না অনেক পুরনো সোনার দোকান ছিল তখন, এরকমই একটা সোনার দোকানের মালিকের বাড়ি উঠতেন এবং এখান থেকে কম্বল টম্বল সব জোগাড় টোগাড় করে তারপরে আবার গোমুখে চলে যেতেন। বছরে একবার আসতেন, আমরা দর্শন করেছি। উনি আবার যখন হাঁটতেন টাটতেন মাথায় আবার একটা ঘোমটা দিয়ে যেতেন, মানে মা মা লাগতো, এত স্নেহ, হাসি খুশি। আবার গেলেই সামনের চায়ের দোকানটা থেকে কাঁচের গেলাসে করে চা দেবে, সেটা খেতে হবে। আর ওই না খেলে রাগ করতেন, বলতেন দেখ আমার গুরুদেব বলেছে যে আসবে তাকে চা খাওয়াবি, সবার মধ্যে ভগবান, না খেলে কথা বলবো না। একদিন গিয়ে শুনি মহারাজ ওই সোনার দোকানের মালিকের ছেলেকে খুব মেরেছে, তার এমন জ্বর এসে গেছে সে সেদিন স্কুলে যেতে পারেনি। খুব আলোচনা হচ্ছে, তখন মালিক ক্যাশ থেকে বেরিয়ে এসে বলল, না আসলে কি জানেন তো, বাবা হঠাৎ এরম করাতে আমিও অবাক হয়ে গেছিলাম। বাবা বললেন যা, আজকে বিরাট অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলি। সুতরাং সাধুর রাগ, শ্রীমদর্শনে পড়েছি একজন ভক্ত গেছিলেন বেলুড়ে, সেখানে এক মহারাজ খুব তাকে বকেছেন। মাস্টারমশাইকে এসে বলছেন আর যাব না বেলুড় মঠে, অকারণে মহারাজ বকেছেন আমাকে। তখন মাস্টারমশাই বলছেন, কি বলছো, তোমার ওই তোমাদের সাথে মিষ্টি করে কথা বলার জন্য কি ওরা সাধু হয়েছে? আর জেনে রাখবে, সাধুর তিরস্কার আশীর্বাদ হয়ে আসে। সুতরাং যারা লিখছে এই রকম একটা মর্মান্তিক খবরের পরিপ্রেক্ষিতে তারা খোলা চিঠি দিচ্ছে যে মঠের সাধুরা রাগের বর্ম পরা, তাদের জন্য বলি যে নিশ্চয়ই কোনো কারণ আপনারা করেছেন উদ্রেক। জিজ্ঞেস করলেন না কেন যে মহারাজ আপনি আমাকে অকারণে বকছেন কেন? এবার বুঝতে পারছি রাখাল মহারাজ কেন 1.5 বছর 1 বছর 2 বছর ঘোরাতেন দীক্ষা দেওয়ার আগে। সেলফ প্রক্লেমড ভক্ত যারা বলছেন, অনেক পোস্ট করেন মঠের, ডিফারেন্ট মঠে যাচ্ছেন, মন্দিরে। এই আপনারা ভক্ত? এই আপনারা মঠকে ভালোবাসেন?
কেন বকছে তার কারণও তো দেখেছি আমি। একটু ভাববেন যে সত্যি কি ভক্ত হয়েছেন? এই রকম দুঃখের সময় সত্যি কি আপনাদের দুঃখ হয়েছে? আর শাস্ত্রজ্ঞানন্দজির কথা বলি। একবার নরেন্দ্রপুরে গেছিলাম, কোনো কারণ মানে কিছু চাইতে নয়, হ্যাঁ। তো আমরা বসে আছি দেখা করতে, উনি ভেতরে ওনার অফিসে কি একটা কাজ করছিলেন। তারপর আমাদের ডেকেছেন, আমি গেছি। মহারাজ বলছেন আমাকে, দিদি আপনি এতক্ষণ বসে আছেন, একটু আগে চলে আসলেই তো পারতেন। আমি তো জানি না, আমি ওনার ব্যবহার, ওনার সম্ভাষণ শুনে আপ্লুত হয়ে গেছি। এইবারে সমর্পণানন্দজির ভাষায় বলবো যে কিছু অপদার্থ বালক বুদ্ধির কথা। একজন কমেন্ট লিখছে, এই রামকৃষ্ণ মিশনের সাধুদের দৌরাত্ম্য বন্ধ হওয়া উচিত। তার পেজটা দেখলাম, তার পেজে দেখি তার শুধু 2 ছেলের ছবিতে ভর্তি। একটা হয়তো সবে স্কুলে যাচ্ছে, একটা একদম চুষি কাঠি মুখে, সেই ছবিও পোস্ট করেছে। তাদের চান করাচ্ছে, তাদের দাদু তাদের মুখে ভাত দিচ্ছে, এছাড়া ওই পেজে কিচ্ছু নেই। আর তার কি সেন্টেন্সে লেখা আছে প্রোফাইলে, আই লাভ জুয়েলারি। সে লিখছে এইসব সাধুদের দৌরাত্ম্য বন্ধ হওয়া উচিত। তার ছেলেকে সবেই একটা ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়েছে। আমি কমেন্টে না লিখে পারলাম না। আচ্ছা বলবেন তো, এই রামকৃষ্ণ মিশনের সাধুরা আপনাদের ওখানে কি দৌরাত্ম্য করতে গেছে? আর আপনার তো এই 2 ছেলের বাইরে জগৎ আছে বলে মনে হয় না। এর বাইরেও জগৎ আছে, তুমি জানো না। সুতরাং আপনার কথা, আপনার লেখা, আপনার অ্যাডভাইস কে শুনবে বলুন তো? আপনি তো নিজের বুদ্ধির প্রকাশ করে গেছেন, নিজের মতামত নিজের কাছে রাখবেন। আবার আরেকজন বালক বুদ্ধি মহিলা লিখছেন, হয়তো তার কোনো বন্ধুর সাথে ঝগড়া হয়েছে, সেই বন্ধু হয়তো মঠের আশ্রিত। লিখছে, মঠের দীক্ষিত যারা তারা খুব হাইব্রাউড, এর দায় নিতে হবে রামকৃষ্ণ মিশনকে। এবার বলুন তো, এইসব অপদার্থ বালক বুদ্ধি যারা, তাদের কি দুঃখ হয়েছে? তাদের পোস্টে ভরে গেছে সোশ্যাল সাইট। সুতরাং কোনো পোস্ট, কোনো ভিডিও যদি এই রকম পান, আগে তার পেজে গিয়ে দেখবেন যে মানুষটা কীরকম, তার আদর্শ, তার বুদ্ধি, তার লেখাপড়া কি, তাহলেই বুঝতে পারবেন। এরা শুধু সমাজের অপকার করে যাচ্ছে, এদের কিন্তু দুঃখ হয়নি। এরা অপরের জন্য কিচ্ছু করে না, শুধু নিজেরটুকু, বড্ড স্বার্থপর। সুতরাং এদের কথা শুনে হায় হায় করার কিচ্ছু নেই। এদের কমেন্ট, এদের ভিডিও দেখে আগে এদের পেজে গিয়ে দেখবেন একটু। এবার আপনাদের শোনাবো গত বছরের শাস্ত্রজ্ঞানন্দজির বেলুড় মঠের দুর্গাপুজোর কিছু ক্লিপিংস। তবে একটা আশার কথা, এরা হয়তো এবার বেলুড় মঠে দুর্গাপুজোয় শাস্ত্রজ্ঞানন্দজির মন্ত্রোচ্চারণ শুনতে যাবে না। তাহলে মিশনে ওই যে ভিড়, আমরা প্যান্ডেলে ঢুকতেই পারি না, এরা সামনে গিয়ে যারা বসে থাকে এরম যদি কমেন্ট করে থাকে, এবার নিশ্চয়ই যাবে না, ফাঁকা পাবো। তাহলে বুঝলেন তো, এইসব মানুষজনের ভিডিও পোস্ট দেখে হায় হায় করার কিচ্ছু নেই। এদের যত পোস্টগুলো কাউন্টার করবেন, এরা আরও নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পারবে। এদের দেখুন, চিনে নিন, এদের পেজে যান আর ইগনোর করুন।
রামকৃষ্ণ মিশনকে এরকম নিন্দে করা, কাদা ছোড়া কিচ্ছু করতে পারবে না। কারণ মিশন এমন একটা প্রতিষ্ঠান, ঠাকুরমা স্বামীজির প্রতিষ্ঠিত এমন একটা প্রতিষ্ঠান, এবং স্বামী পীতাম্বরানন্দজি আমাকে বারে বারে বলতেন, জানিস তো এই মিশন মা চালায়, ইভেন প্রেসিডেন্ট মহারাজও মায়ের হাতের পুতুল। সুতরাং মিশনকে কেউ পেছনে টেনে রাখতে পারবে না, এরা হেরে যাবে। তবে একটা কথা এদের সাবধান করে দিই যে মিশনকে অকারণে উত্ত্যক্ত করবেন না। আপনাদের পড়াশুনো হয়তো স্বামীজির ব্যাপারে অত নেই, স্বামীজি বলে গেছেন মিশনকে এইভাবে উত্ত্যক্ত করলে কি পরিণাম হবে। স্বামী বিবেকানন্দের রুদ্র রোষে যেন পড়বেন না। देशवासिनिभ्यो नमः रीतेगन्धपुष्पं ह्रीं देशवासिनिभ्यो नमः इदं सचन्दनबिल्वदलमो ह्रीं देशवासिनिभ्यो नमः एषधूपं ह्रीं देशवासिभूषो एषधूपं ह्रीं देशवासिनिभ्यो नमः एषदीपं ह्रीं देशवासिनिभ्यो नमः वनकस्मै सोतकरं नैवेद्याय আপনি দিয়ে দিয়েছেন তো ओम दक्षयज्ञ विनाशिन्यै महाघोरायै योगिनी कोटिपरिवृतायै भद्रकाल्यै धीमं दुर्गायै नमः सांगायै सावरणायै सायुधायै सवाहनायै सपरिवारायै श्री महादेव सहितायै श्री भगवद्दुर्गायै नमः स्वाहा। ओम दक्षयज्ञ विनाशिन्यै महाघोरायै योगिनी कोटिपरिवृतायै भद्रकाल्यै धीमं दुर्गायै नमः सांगायै सावरणायै सायुधायै सवाहनायै सपरिवारायै श्री महादेव सहितायै श्री भगवद्दुर्गायै नमः स्वाहा। सांगायै सावरणायै सायुधायै सवाहनायै सपरिवारायै श्री महादेव सहितायै श्री भगवद्दुर्गायै नमः स्वाहा।